টালা থানার প্রত্যেকটা মানুষের যে বিহেভিয়ার এবং তাদের যে একটা ক্যাজুয়াল ইনডিফারেন্ট অ্যাপ্রোচ, এই শব্দগুলো সমস্ত বিচার থেকে আমি কোট করছি, কিন্তু ক্যাজুয়াল ইনডিফারেন্ট অ্যাপ্রোচ, একটা ধর্ষণ হয়েছে, খুন হয়েছে, একটা পকেট মানি হয়নি 20 টাকা পকেট থেকে, একজন কর্মরত অবস্থায় চিকিৎসক, ওখানে ধর্ষণ হয়েছে, খুন হয়েছে, সেখানে একটা ক্যাজুয়াল ইনডিফারেন্ট অ্যাপ্রোচ ফ্রম দ্য টালা পুলিশ স্টেশন, এই কথাটা বিচারপতি লিখছেন। এবং আরও যে জিনিসগুলো এখানে অত্যন্ত ভাবার রয়েছে, প্রথম কথাটা হচ্ছে যে এই কলকাতা পুলিশ তারা এইরকমভাবে একটা মিসম্যানেজমেন্ট করতে শুরু করলো। তারপরে যে আলোচনাটা শুরু হলো সেটা হচ্ছে পুলিশের সাথে পরিবারের কোনো রকম, মানে তাদেরকে যা খুশি বোঝানো আরম্ভ হলো কনস্ট্যান্টলি, হ্যাঁ হয়ে যাবে করে কত তাড়াতাড়ি ওইটাকে মৃতদেহটাকে সৎকার করে দেওয়া যায়। এবং আপনার চ্যানেলেই আমি প্রথম বলেছিলাম যে ক্রাইম সিন ওইটা কিনা, মানে প্লেস অফ অকারেন্স যেটা, ওইটা কিনা এই নিয়ে সন্দেহ ছিল, কিন্তু জজ সাহেব একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিচার বললেন যে ক্রাইম সিন ওখানে ছিল কি ছিল না সে নিয়ে যদিও আমাদের MIMB রিপোর্টটার সাথে একটা কন্ট্রাডিক্টরি ওপিনিয়ন রয়েছে, কিন্তু সবথেকে বড় ক্রাইম সিন ছিল ওই আমার মৃতা ছাত্রীর মৃতদেহটি। তার কারণ তার সাথে এক্স্যাক্টলি কী হয়েছে, কতটা হয়েছে, এইটাকে প্রপারলি ভেরিফাই করবার জন্যে আরও অ্যাডভান্স লেভেল ফরেন্সিকের প্রয়োজন ছিল। সেই কারণে বিচারপতি তার জাজমেন্টে এই কথা স্পষ্ট উল্লেখ করছেন যে সবথেকে বড় ক্রাইম সিন ছিল মৃতা ছাত্রীর ডেড বডিটা বা কর্পসটা, সেইটাকেই আমরা এত তাড়াতাড়ি ভ্যানিশ করে দিলাম, সেইটা তার মানে অন্যতম প্রমাণ লোপাট হিসেবেই কিন্তু প্যাসিভলি গ্রাহ্য হচ্ছে। আপনি তাড়াতাড়ি এই দ্রুততাটা কেন? একটা মানে খুন এবং ধর্ষণ, এটা তো বাংলায় প্রথম একটা গজিয়ে ওঠা জিনিস না, তারপরেও তো 70টা ধর্ষণ আমরা দেখলাম, আরও এতদিনের সংখ্যাটা বেড়ে গেছে, আমরা খুনও দেখলাম। তাহলে এই কেসটার ক্ষেত্রে এই যে ইনডিফারেন্ট অ্যাপ্রোচ, ক্যাজুয়াল অ্যাপ্রোচ, যে কথাটা বারবার বলা হচ্ছে যে কোনো কিছু হ্যাঁ ঠিক আছে করে দেবো, দেখে নিচ্ছি, এই যে কনস্ট্যান্ট একটা ব্যাপার, একটা ধোঁয়াশা, ফিশি, কনস্ট্যান্টলি বিচারপতি লিখছেন তার জাজমেন্টে, এই যে একটা প্রমিসকিউয়াস ব্যাপার, এইটা কেন, সেইটা জজ নিজেও ক্লারিফাই করতে পারেননি। এবং আনফর্চুনেটলি যেহেতু সঞ্জয় রায়ের পক্ষ থেকে ডিফেন্সের উইটনেস কেউ ছিল না, তিনি লিগাল এডের থেকে অ্যাডভোকেট নিয়েছেন, ফলে সেই জায়গায় ক্রস এক্সামিনেশনটাও সেই জায়গায় যায়নি। কিন্তু সঞ্জয় যে কথা বলার চেষ্টা করেছেন, কিংবা যে জায়গা থেকে এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস হয়নি, তার দুটো কারণ রয়েছে, মেজর দুটো কারণ। একটা কারণ হচ্ছে সঞ্জয়ের অর্থনৈতিক ব্যাকগ্রাউন্ড, যেটা সুপ্রিম কোর্টের যে মাচ্ছি সিংয়ের কেসটা রয়েছে সেখানে সুপ্রিম কোর্ট যে প্রিন্সিপালগুলো লে ডাউন করেছে সেটা বলে দিয়েছে ক্রিমিনালের অর্থনৈতিক এবং সামাজিক ব্যাকগ্রাউন্ড একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড ব্যাপারটা হচ্ছে মানসিক পরিস্থিতি। আমরা যেটা জানতে পারছি সেটা হচ্ছে সঞ্জয় রায় প্রথমে এখানে আসে, তার বন্ধুদের সাথে বলছে কেউ একজন ভর্তি ছিল, তারপর সেখান থেকে সে এখানে যায়, শোভাবাজারের রেড লাইট এরিয়াতে তার একটা যাওয়ার কথা সে স্বীকার করে, এবং সেখান থেকে তারপর সে সম্ভবত চেতলার দিকে কোথাও একটা আসে, সেখানে তারা মদ্যপান করে। এই যে মদ্যপান, ইনটক্সিকেটেড অবস্থায় কন্ডাক্ট করা ক্রাইম কিন্তু অন্যরকমভাবে দেখা হয়, তার মানে আপনি আপনার কনসাস স্টেটে ছিলেন না। এই যে কতটা মদ্যপান করেছিলেন, কি অবস্থায় ছিলেন, কীভাবে এই জায়গাটায় এলেন, এইটা খুব ইম্পর্ট্যান্ট। এবং আমি এর সাথে এর আগে যে কথাটা বললাম যে এর আগের দিন যে মদ্যপকে আরেকজন ছাত্রী দেখেছিলেন, দ্যাট ক্যান বি সঞ্জয় অলসো। তার কারণটা হচ্ছে তার মানে সেই দিন রাতেও এই অঘটনটা ঘটতে পারতো, ঈশ্বর অসীম সহায় ছিলেন বলে সেই ছাত্রী হয়তো ছাড় পেয়ে গেছেন কোনো কারণে এই ঘৃণ্য একটি ভবিষ্যতের থেকে। কিন্তু এই যে সঞ্জয়দের যে আনাগোনাটা কনস্ট্যান্টলি, এটা কিন্তু আগেও ছিল। না হলে সঞ্জয় রায় একজন সিভিক ভলান্টিয়ার, সে কোথায় কোন জায়গায় মহিলারা বিশ্রাম নিতে পারেন, এই যে একটা রেকি করা। আমি কোনোদিন আর্জি করে যাইনি, আমি যদি যাই আমাকে তো 4 জায়গায় জিজ্ঞাসা করতে হবে, খুঁজতে হবে কী ব্যাপার আছে, আমি তো খেই হারিয়ে ফেলবো। একটা লোক এর আগে মদ্যপ অবস্থায় আমি যদি ধরেও নিই সঞ্জয় না, তাহলে ওটা কে? তাহলে এই অভিযোগটা হওয়ার পরেও কেন একজন মহিলা যদি এসে বলেন যে আমি বিশ্রামরত অবস্থায় ছিলাম, একজন মাতাল ব্যক্তি ঢুকে পড়ছেন সেমিনার রুমে, তারপরে কেন এই ছাত্রীদের একটা বিশ্রামের জন্য একটা আলাদা হস্টেল বা কিছু একটা টেম্পোরারি ব্যবস্থা নেওয়া হলো না, বা সিকিউরিটিটা ওইখানে বাড়ানো হলো না? তার মানেটা হচ্ছে যে কথাটা সুপ্রিম কোর্ট বলবার চেষ্টা করেছিলেন এই যে মানে ওয়ার্ক প্লেস সিকিউরিটি নিয়ে, সেটা ম্যাসিভলি ব্যর্থ হয়েছে। রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ডক্ট্রিন অ্যাপ্লাই করা হয়েছে মূলত সঞ্জয়ের অর্থনৈতিক সামাজিক ব্যাকগ্রাউন্ড, তার মানসিক পারভার্টনেসের ওপরে। এবং আবারও যেটা বলছি সেটা হচ্ছে ধর্ষণের বিভৎসতার থেকেও এখানে কজ অফ ডেথ হচ্ছে ম্যানুয়াল স্ট্র্যাঙ্গুলেশন। যেহেতু গলা চিপে হত্যা করা হয়েছে অথবা এই যে থ্রটলিংয়ের মাধ্যম দিয়ে হত্যা করা হয়েছে, সেই হত্যাটা
রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেসের মধ্যে পড়ে না। তার কারণ আমরা প্রচুর ক্ষেত্রে এরকম বালিশ চাপা দিয়ে হত্যা, গলা বন্ধ করে হত্যা, এই ধরনের হত্যা আমরা দেখেছি। এর সাথে অ্যাসোসিয়েটেড, দ্য টার্ম অ্যাসোসিয়েট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এখানে। এই যে অ্যাসোসিয়েট করা হয়েছে, মানে আমি কি এর সাথে কতটা করেছি। কারণ দেখুন, ফরেনসিক সায়েন্স আসলে আমরা বলি সায়েন্স, কিন্তু এটা সায়েন্স নয়, এটা একটা ইন্ডিকেটিভ প্রবাবিলিটি। এ না আপনাকে ফরেনসিক কখনো বলতে পারবে যে ঠিক কী হয়েছিল, সে কতগুলো সম্ভাবনার কথা বলে দিতে পারে যে এইটা হয়েছিল। এবং ফরেনসিক কিন্তু কন্টামিনেটেড ডিএনএ স্যাম্পেলের কথা উল্লেখ করেছে, যে সেখানে আরও অনেকজনের ডিএনএ পাওয়া গিয়েছে। সেবার সেই ডিএনএটা কী কারণে এসেছে, সেটা কি পরের দিন যখন ছাত্ররা মৃতদেহ দেখলো তখন এই যে চাদর চাপা দিয়েছে, এই করেছে, সেখানে গিয়ে কন্টামিনেশন হয়ে গেল, নাকি অন্য কোনো কারণে, নাকি আগের দিন রাত্রেবেলা বন্ধুরা মিলে আড্ডা মারছিল সেই সময় ডিএনএটা কীভাবে কন্টামিনেশনটা হলো, সেইটা ফরেনসিক বলতে পারবে না। তো তার জন্যে আমাদের মৃতদেহটিকে আরও অ্যাডভান্স লেভেল স্টাডি করবার প্রয়োজন ছিল, যেটা আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত আমরা পেরে উঠিনি। এখানে একটা রাজনৈতিক ফিশিনেস কাজ করছে, যেটা বিচারেও বলা হয়েছে, আমিও আবার বলছি, যে যদি একটি খুন এবং ধর্ষণই হয়ে থাকে, জয়নগরেও খুন এবং ধর্ষণ হয়েছে, আপনি হাওড়াতেও হয়েছে, দার্জিলিংয়েও হয়েছে, যেটা নিয়ে এত গর্ব করছে আজকে স্টেট গভর্নমেন্ট যে আমাদের পুলিশ করেছে ইত্যাদি করেছে। দুটো ব্যাপার দেখুন, প্রথম কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে বিভ্রান্ত করছেন। তিনি বলছেন যে আমরা সব জায়গায় ফাঁসি এনে দিলাম, এই জায়গাগুলোতে এইখানে না, এইখানে আনা এবং বাকি গুরাপ টুরাপ, এই যে কথাগুলো বলছে, তার একটা বেসিক পার্থক্য হচ্ছে জয়নগর থেকে শুরু করে যে কেসগুলির কথা রেফার করা হচ্ছে প্রত্যেকটাই কিন্তু পক্সো ধারার মামলা। পক্সো ধারায় যদি কোনো নাবালিকাকে ধর্ষণ করে হত্যা করা হয়, তার সাথে কোনো প্রাপ্তবয়স্ক ধর্ষণ এবং খুনের কিন্তু স্টার্ক ডিফারেন্স রয়েছে বিচার ব্যবস্থায়। পক্সোর ক্ষেত্রে আইন কিন্তু অনেক কঠিন। আমরা কিন্তু নির্ভয়ার ক্ষেত্রে দেখেছিলাম যে জুভেনাইল জাস্টিস বোর্ডে পাঠানো হয়েছিল যে নাবালক যে হত্যাকারী ছিল তার জাজমেন্টের জন্য, এবং বোধহয় পরবর্তী ক্ষেত্রে তার সাজা লঘু করা হয়েছিল। এই যে আমাদের জুভেনাইল ক্রাইমটা কিন্তু একটা অন্যরকমভাবে দেখা হবে। পক্সো ধারায় কোনো নাবালিকার ধর্ষণ কিংবা খুন, বা খুন যদি নাও হয়, ধর্ষণও যদি হয়, তার জন্য স্ট্রিংজেন্ট পলিসি রয়েছে। কিন্তু প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে আপনি যদি সেকশন 64 বিএনএস, যেটা ধর্ষণ, সেই ধর্ষণের সাজাই কিন্তু আমৃত্যু কারাদণ্ড, লাইফ রিগোরাস ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, সেটাই এখানে দেওয়া হয়েছে। এবং আরেকটা ফিলোসফি যেটা বিচারপতি হয়তো লেখেননি, আমার যেটা পার্সোনাল ওপিনিয়ন, জজ সাহেব যেটা হয়তো ভাবার চেষ্টা করছেন, সেটা হচ্ছে সঞ্জয় রায়কে ফাঁসি দিয়ে দিলে এই কেসটা শীতঘুমে চলে যাবে। তার কারণ সঞ্জয় রায় আমাদের এই পুলিশ ডিপার্টমেন্ট, সিভিক ভলান্টিয়ার নিয়োগ, এই এএসআই অনুপবাবুর সাথে এই যে এর এত কি করে দহরম মহরম, এবং মদ্যপ অবস্থায় বারবার আর্জি করে যাওয়া, এবং এই যে এই গোটা যে লবি কালচারটার সাথে সঞ্জয় রায়দের মতো এক্সটার্নাল লোকেদের সম্পর্কটা কি, এইটা জানার জন্যে, ফার্দার ইনভেস্টিগেশনের জন্যে সঞ্জয় রায়কে বাঁচিয়ে রাখাটা ইম্পর্ট্যান্ট। এবং সঞ্জয় রায়ের জন্যে যেটা জজ সাহেব উল্লেখ করেছেন, আমাদেরকে মাথায় রাখতে হবে যে পৃথিবীর মোর দ্যান 100টা দেশ থেকে কিন্তু মৃত্যুদণ্ড উঠে গিয়েছে, কারণ মানবাধিকার আইনের কথা অনেক অ্যাক্টিভেট হয়ে গেছে। ইউনাইটেড নেশনের প্রত্যেকটা দেশের অনেক কমিটমেন্ট রয়েছে, ভারতে কিন্তু নেই। ভারতবর্ষ কিন্তু বাচ্চন সিংয়ের কেসে আপহেল্ড করেছিল যে ডেথ পেনাল্টি একটি কনস্টিটিউশনাল জাজমেন্ট, কিন্তু তারা এটা বলেছিল যে ডেথ পেনাল্টি শুড বি অ্যাপ্লাইড অন রেয়ারেস্ট অফ দ্য রেয়ার প্রিন্সিপাল, যে যখন আমার কাছে আর কোনো বিকল্প উপায় নেই। এবং ভারতবর্ষের বিচার ব্যবস্থা রিফর্মেটিভ জাস্টিস প্রমোট করে, রেট্রিবিউটিভ জাস্টিস নয়। অর্থাৎ রিফর্মেটিভ মানে হচ্ছে সংস্কারমূলক। আমাদের এখানে জেলগুলোকে বলা হয় কারেকশন হোম। কেন কারেকশনাল হোমের কথা বলা হচ্ছে, তার কারণটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি উই প্রমোট রিইন্টিগ্রিটি। মধ্যযুগীয় যে বিচার ব্যবস্থা ছিল, চুরি করলে হাত কেটে নেব, ধর্ষণ করলে গুলি করে দেব, এই জায়গা থেকে ভারতবর্ষের সংবিধানে রিফর্মেটিভ জাস্টিসের কথা বলা হয়েছে। সঞ্জয়ের জাজমেন্টে সেটা জজ সাহেব কোট করেছেন যে আমি মনে করছি, জজ সাহেব মনে করছেন যে সঞ্জয়কে যদি আমরা প্রপারলি রিফর্মেশনের সুযোগ দিতে পারি, তার যে বেড়ে ওঠা, তার যে পরিবেশ, এবং যে কালচারে বড় হয়েছে, যেভাবে বড় হয়েছে, তার ইকোনমিক ব্যাকগ্রাউন্ড, একটা লোক মারামারি করে রোজগার করতো বলে জানা যাচ্ছে, মানে সুপারি গুন্ডা টাইপের একটা, তার মানে একটা লোক কী রকমের ইকোনমিক ব্যাকগ্রাউন্ড থেকে এলে মারামারি করে তাকে জীবিকা নির্বাহ করতে হয়, এই রকম একটা মানুষকে জজ মনে করছেন যে রিফর্মেশন করা যেতে পারে, কিন্তু ডিপেন্ডস অন হিজ বিহেভিয়ার ইন দ্য কারেকশন হোম।
সে কারেকশন হোমে থেকে সে যদি আস্তে আস্তে বিবর্তন করতে পারে, নিজের সাইকোলজিক্যাল যদি চেঞ্জ একটা আনতে পারে, তাহলে সঞ্জয় রায় আজ থেকে 30 বছর হোক, 35 বছর হোক, 15 বছর হোক, যা হবে পরবর্তী ক্ষেত্রে, যদি মনে করে আমাদের দেশের সরকার এবং আইন ব্যবস্থা যে এই মানুষটির মধ্যে পরিবর্তন এসেছে, বদল এসেছে, তাহলে তাকে সমাজে রিইন্টিগ্রেট করানো উচিত। এইটা আমাদের দেশের সংবিধানের বা আমাদের যে বিচার ব্যবস্থার ফিলোসফি। আমরা এখানে পানিশমেন্ট মানে আই ফর অ্যান আইতে বিশ্বাস করি না। আমরা সেই জন্যই রিফরমেশনের কথা বলি, আমরা রিইন্টিগ্রেশনের কথা বলছি। সেইটা জজ সাহেব বলেছেন। তবে এটা ভেবে নেওয়ার কিছু নেই এটাই আলটিমেট। এটাকে নিয়ে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যাওয়া হতে পারে। সেখানে সুপ্রিম কোর্টে গেলে কনস্টিটিউশনাল বেঞ্চ এটাকে বিচার করতে পারেন তার মতো করে, কারণ খুব বড় একটা ম্যাটার এই জায়গাটায়। কিন্তু আবারও যেটা বলছি, রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ক্রাইম কেন বলা হয়নি, তার মূল কারণটা হচ্ছে কজ অফ ডেথ, ব্যাকগ্রাউন্ড অফ দ্য ক্রিমিনাল। সে কোন অর্থনৈতিক এবং সামাজিক পরিপ্রেক্ষি থেকে তিনি বেড়ে উঠেছেন, তার ইন্টেনশনটা কী ছিল, তিনি কি কেবল মারবেন বলে গেছিলেন, নাকি ধর্ষণ করবেন বলে গেছিলেন, নাকি ধর্ষণ করবার সময় একটা হাতাহাতিতে উনি মানে জাস্ট মানে কালপেবল, মানে এই যে হোমিসাইডাল কথাটা ব্যবহার করা হচ্ছে, ইন্টেনশনটা কি? ডেথ ওয়াজ হোমিসাইডাল ইন নেচার। তার মানেটা হচ্ছে যে এই যে একটা ফ্রিকশান, হাতাহাতি হচ্ছে, এই ঘুষি চালাচালি হচ্ছে, হতে গিয়ে আমি চিৎকার চেঁচামেচি হচ্ছে, তাকে আটকাতে গিয়ে আমি তাকে গলা চিপে ফেললাম এবং সে মারা গেল। সেইটাকে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেসগুলির যে তালিকা আমাদের ভারতবর্ষে রয়েছে সেইগুলোর মধ্যে পড়ছে না। কিন্তু তার মানে এইটা নয় কখনোই যেটা মানুষ ভাবছেন যে ফাঁসি দেওয়া হলো না মানে ভারতের বিচার ব্যবস্থা ধরে নেওয়া হলো যে ধর্ষণ একটা খুব মানে যেটাকে বলছেন যে আমরা কি তাহলে অ্যাকসেপ্ট করে নেবো, যেটাও হয়, একেবারেই হয় না। আমাদের যেটা মাথায় রাখতে হবে, রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেসের মধ্যে না পড়ার দরুন এইটা কখনোই ভেবে নেওয়া যায় না যে মেয়েদেরকে ধর্ষণ করা যাবে এবং তার জন্য কিছু হবে না। রিগোরাস ইমপ্রিজনমেন্ট ফর লাইফ এটা কিন্তু মোটেই লঘু জাস্টিস নয়। আপনি একবারে আপনাকে মেরে দেওয়া হলো আর আপনি বছরের পর বছর 4 দেওয়ালের মধ্যে বন্দি থাকলেন, এইটা কিন্তু অনেক বেশি মানসিক যন্ত্রণাদায়ক বলে আমি মনে করছি। আপনাকে গলায় দড়ি দেওয়া হলো বা গুলি করে দেওয়া হলো, এনকাউন্টার করে দেওয়া হলো, আপনি মরে গেলেন, মুহূর্তের মধ্যে ফিনিশ হয়ে গেলেন, 1 সেকেন্ডে গল্পটা শেষ হয়ে গেল। কিন্তু এই যে রিগোরাস ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, আপনাকে যদি আমি কাল থেকে একটা বদ্ধ ঘরের মধ্যে বসিয়ে দিই এবং সারা পৃথিবীর সাথে আপনার কোনো যোগ থাকবে না, অথচ আপনি বেঁচে আছেন, এই যে কষ্ট করে বেঁচে থাকাটা, এইটা কিন্তু মরে যাওয়ার থেকে অনেক বেশি যন্ত্রণাদায়ক। সেই জন্যই কিন্তু রিগোরাস ইমপ্রিজনমেন্ট ফর লাইফ আমার মনে হয় যে রিইন্টিগ্রেশন এবং রিফরমেশন, একটা মানুষকে ভাবানো, তার ভিতরে বিবেকের দংশনটা জাগানো যে আমি যেটা করেছি সেটা কি কতটা অন্যায় করেছি, এই যে মানুষের বিবেকের জাগরণ ঘটানোর জন্যই রিফরমেশনের কথা বলা হচ্ছে। কিন্তু তার মানে এটা একেবারেই ভেবে নেওয়ার কিছু নেই যে ভারতের বিচার ব্যবস্থা ধরে নিল যে মেয়েদের কোনো রকম সুরক্ষা নেই, মেয়েদের ওপর যা খুশি করা যাবে। আমাদের যেটা এখান থেকে শিক্ষা নিতে হবে সেটা হচ্ছে যদি কোনো মহিলা অভিযোগ করেন সেইটাকে গুরুত্ব দিয়ে দেখা। মহিলা একজন ছাত্রী অভিযোগ করেছেন যে আমার সাথে এই ঘটনাটা হয়েছে, তারপরে ক্যালাস ডিপার্টমেন্ট ওখানে বসে মজা দেখছে। আপনি ভাবুন 24টা ঘন্টা আগে যদি একটা রিফর্মেটিভ অ্যাকশন নেওয়া যেত, আমরা কিন্তু এই ক্রাইমটা হয়তো আটকাতে পারতাম, একটা প্রবাবিলিটি কিন্তু ছিল, কিন্তু আমরা আটকাতে পারলাম না। আগের দিন এরকম একটা মদ্যপ ঢুকে পড়েছে একই ঘরে, ছাত্রীদের আবার সেই ঘরেই থাকতে হচ্ছে বাধ্য হয়ে, সেরকম রেস্টরুমের ব্যবস্থা নেই। তাহলে আমি কেন যখন খবরটা পেলাম এইচওডি সাহেব আপনি কেন একটা রিফরমেশন করলেন না, কেন একটা হোস্টেলের ব্যবস্থা করলেন না, কেন একটা বিকল্প থাকার জায়গা দিলেন না মেয়েদের? একটা প্রশ্ন, ইতিমধ্যে তো তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে টালা থানার ওসি এবং সন্দীপ ঘোষ যিনি প্রাক্তন প্রিন্সিপাল ছিলেন আরজি করের, ওনাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, চার্জশিট দিতে পারেনি সিবিআই, সেই জন্য তারা বেল পেয়ে গিয়েছেন। তাহলে এবার তদন্ত কি হবে, মানে এটার কি কোনো মানে একটা সুরাহা অবধি পৌঁছানো যাবে? দেখুন, তথ্য প্রমাণ লোপাট হয়েছে, এইটা যদি চার্জশিট দিয়ে দেওয়া হতো তাহলে সঞ্জয় রায়ের জন্য সেটা একটা এসকেপ রুট হয়ে যেত। তার কারণ হচ্ছে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের ভিত্তিতে যখন কোনো বিচার হচ্ছে, সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স মানে হচ্ছে যে ডিরেক্টলি কোনো আমার কাছে প্রমাণ নেই, কিন্তু আশপাশের যে ধরুন সিসি ক্যামেরার ফুটেজ, অ্যাভেলেবেল ডিএনএ স্যাম্পেল কিংবা ফুটপ্রিন্টস, ফিঙ্গারপ্রিন্ট, এই যে ফরেন্সিক এভিডেন্সগুলো বা আমার মোবাইল রেকর্ডস, যে আমি কোথায় ছিলাম, কাকে ফোন করছিলাম, টাওয়ার লোকেশন, সিডিআর এবং আমার মুভমেন্টস, অন্যান্য জায়গায় কখন বেরিয়েছি, কী গেছি, তার সাথে ডিরেক্ট এভিডেন্স হিসেবে কিছু আই উইটনেসেস,
তারাও এখানে ডিরেক্ট আই উইটনেস কেউ নয়, তারা পরবর্তী ক্ষেত্রে দেখে যা বলার বলেছেন। ফলে গোটা ম্যাটারটাই এখানে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের ওপরে দাঁড়িয়ে আছে। সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের রুলটা হচ্ছে যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এভিডেন্সকে জুড়ে যদি চেন অফ ন্যারেটিভটা কানেক্ট করা না যায় তাহলে সেই ট্রায়াল মানে সেই বিচারটা হবে না, আপনাকে ছাড় দিতে হবে। মানে একটাও যদি ফাঁক ফোকর সেখানে থাকে, মানে আমার কল টাওয়ার লোকেশান এইখানেই ঘরে পাওয়া গেছে এবং পাশের ঘরে একজন খুন হয়েছেন, তার মানে কখনোই এটা হতে পারে না যে আমি সেই লোকটাকে মেরেছি। আইদার হতে হবে আমার ধরুন ওখানে আমার যে মৃতদেহটি পড়ে আছে তার গায়ে আমার ডিএনএ পাওয়া গেল, হয়তো গলায় আমি তাকে গলা টিপে মেরেছি, তা আমার আঙুলের ছাপ পাওয়া গেল, অথবা তার শরীরের যে পিউবিক হেয়ার্স বা এগুলো যে চলে এসছে আমার শরীরে, এইগুলো এই যে প্রত্যেকটা আলাদা 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 জিনিস কানেক্ট করে সঞ্জয় রায় কখন ঢুকছেন কখন বেরোচ্ছেন, তিনি হেডফোন পরে ঢুকেছেন, বেরোনোর সময় হেডফোনটা ছাড়া বেরিয়েছেন, এগুলো সমস্ত ডকুমেন্টসে লেখা রয়েছে। হেডফোন পরে ঢুকেছেন, হেডফোন ছাড়া বেরিয়েছেন, এবং সেই হেডফোনটাই আমরা ক্রাইম সিনের পাশে যেটা পেয়েছিলাম পরবর্তী ক্ষেত্রে তার, এবং হেডফোন আমাদের যে ব্লুটুথ ইয়ারফোনগুলো আমরা ব্যবহার করে থাকি এই ধরনের হেডফোন একটা ছিল সঞ্জয়ের। এই ইয়ারফোনগুলোর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে কোন মোবাইলের সাথে কানেক্টেড থাকে সেটা কিন্তু ব্লুটুথ হার্ডওয়্যার টেকনোলজি থেকে খুব সহজেই বের করে ফেলা যায় যে কোন মোবাইলের থেকে এটা কানেক্টেড ছিল। ফলে এই জায়গা থেকে একটা সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স রয়েছে। এই এভিডেন্সগুলোকে জুড়ে 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 একটা প্রপার ন্যারেটিভ তৈরি করতে হয়, কেস ন্যারেটিভ, যে এইটা ক্লিয়ারলি ইন্ডিকেট করছে, দ্য চেন অফ এভিডেন্স ইন্ডিকেট করছে যে এই ব্যক্তি এই কাজটি করে থাকতে পারেন, এবং সেটা যতক্ষণ না পর্যন্ত কনফার্মড হচ্ছে ততক্ষণ পর্যন্ত জাস্টিস ডেলিভারি হয় না। যদি একটাও ফাঁকা সেখানে থেকে যায়, ধরুন আমার হেডফোনটা আমি ওখানে ফেলে এসেছি, কিন্তু এই হেডফোনটা যেটা পাওয়া গেল সেটা হয়তো আমার ফোনের সাথে কানেক্ট হলো না, একটা বড় ত্রুটি হয়ে যেতে পারতো সেখানে। তার মানে আমি যে হেডফোনটা হারিয়ে এসেছি আর ওখানে যে হেডফোনটা পাওয়া গেল দুটো এক নয়। এইরকম যদি ছোটোখাটো কিছু ফাঁক ফোকর বেরিয়ে যেত তাহলে কিন্তু সঞ্জয় এসকেপ করে যেতে পারতেন। তার আমার মনে হচ্ছে যে সিবিআই চার্জশিট দেয়, মানে বলা হচ্ছে দিতে পারেনি, কিন্তু আমার মনে হচ্ছে তারা দেয়নি, যেটা আমার ধারণা। তার কারণ যেই মুহূর্তে আপনি প্রমাণ লোপাটের কথাটা বলবেন, ডিফেন্সের অ্যাডভোকেট বলবে যে হুজুর আমার যদি প্রমাণই লোপাট হয়ে থাকে, এভিডেন্স যদি ট্যাম্পার্ড হয়ে থাকে, তাহলে আপনি ট্রায়ালটা করাবো কিসের হিসেবে, এবং সঞ্জয় রায়কে মুক্ত করে দিতে হবে। কিন্তু সঞ্জয় রায় অবশ্যই দোষী, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। ফরেন্সিকে যতটুকু পাওয়া যাচ্ছে মূল খুন এবং ধর্ষণ সঞ্জয় রায় একাই করেছে, এটাও আমি স্বীকার করছি। কিন্তু স্টেট যে দিকটা চাপা দেওয়ার চেষ্টা করছে, যেটা জজ সাহেবও তার বিচারে বারবার লিখছেন, যে পুলিশ বিভাগের এই অদ্ভুত আচরণ কেন, কি আটকানোর জন্য, তাদের কি এরকম কোনো ভয় থাকতে পারে, যেটা আমি আপনার চ্যানেলে বলেছিলাম যে এই কেসটাকে ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা হয়তো পুলিশ করছিল যাতে করাপশনের মামলাগুলো না আসে, সেটা একটা হতে পারে, সেটা একটা পসিবল কজ হতে পারে। যে সন্দীপ ঘোষ এবং কোম্পানি যে ওখানে জাঁকিয়ে বসেছে, সেই জাঁকিয়ে ওনারা ভয় ছিলেন যে এইটা যদি চলে আসে তাহলে এবার আমার করাপশনের লেজ ধরে টানাটানি শুরু হবে এবং আমার চেয়ার যাবে, সেই কারণে তাড়াতাড়ি করে বডিটাকে মর্গে পাঠিয়ে কিছু একটা করে এটাকে ধামাচাপা যাওয়ার চেষ্টা, এটা একটা পসিবল কজ হতে পারে। অথবা যেটা হতে পারে সেটা হচ্ছে এই মেডিকেল লবির কোনো এর শিকার কিনা সেটাও জানা যেতে পারে। তাদের হয়তো একটা ভয় ছিল, হয়তো সঞ্জয় রায় করেছে কিন্তু থ্রেট পারসেপশন ছিল না, কে জানে। অনেক ক্ষেত্রেই হয়, এরকম বহু ক্রাইমে হয়েছে যে ধরুন আপনার সাথে আমার খুব খাড়াখাড়ি হলো, আমি আপনাকে বললাম যে আপনাকে আমি দেখে নেব, এবং পরে অন্য কেউ একটা আপনাকে ঘটনাচক্রে মেরে দিল, কিন্তু থ্রেট পারসেপশনে কিন্তু আমি ছিলাম। এই যে কোয়েশ্চেন, আমরা কনস্পিরেসির কথা বলছি, তো লার্জার কনস্পিরেসি আমি আরও এক ধাপ এগিয়েও ভাবতে পারছি, সেটা হচ্ছে অ্যাবেটমেন্ট ছিল কিনা, যে কেউ এই প্ররোচনাগুলো দিত কিনা ওখানকার মেয়েদের, মানে মেয়েদের ওপর এই অত্যাচারগুলো করানোর কোনো অ্যাবেটমেন্টও কিন্তু এক ধরনের ক্রাইম, যেটা কনস্পিরেসি নয়। যে আপনি প্রপারলি কাউকে উৎসাহ দিয়ে করাচ্ছেন, আপনিও কিন্তু সহসাথী হয়ে যাবেন সেই ক্রাইমের। অ্যাবেটমেন্ট ছিল কিনা সেটা আমাদেরকে দেখতে হবে, এবং এইগুলোর জন্য সঞ্জয় রায়ের কিন্তু বেঁচে থাকাটা খুব ইম্পর্ট্যান্ট। এবং আবারও বলছি যে অনেকেই মনে করছেন যে সঞ্জয় রায় একটি স্কেপগোট, তাকে একটা পণ হিসাবে খাড়া করে দেওয়া হয়েছে, সে কিছু করেনি, একদমই নয়। সঞ্জয় রায় অন্যতম অভিযুক্ত, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। বিজ্ঞান, হ্যাঁ, শুধু দোষী সাব্যস্ত হয়েছে। মাথায় রাখতে হবে যে কিছু আইনজীবী ওখানে গিয়ে হাই হাই করে চিৎকার করলেন এবং জজ সাহেব একটা ওই সিনেমার মতো হাতুড়ি ঢুকে ভার্ডিক্ট দিয়ে দিলেন, তা কিন্তু হয় না। বিজ্ঞানের হিসেবে একটি কথাও বিজ্ঞানের বাইরে বিচার ব্যবস্থা শোনে না, যেখানে আপনাকে একেবারে টু দি পয়েন্ট অ্যাড্রেস করে ডিরেক্ট আপনাকে দেখিয়ে দিতে হবে যে এইটাই হচ্ছে আসল কজ। কিন্তু ঘটনাটা হচ্ছে যদি এতটাই সরল হতো
তাহলে আবার সেই প্রশ্নগুলো ঘুরে ফিরে আসছে, বডি মর্গে চলে যাওয়া, অন্য পাড়ার বিধায়কের এখানে এসে উপদ্রব, আবার হচ্ছে যে পুলিশের এই যে ভুল জিডি করা, ফাঁকা জিডি করা, রাত্রেবেলা এফআইআর করা, তাড়াতাড়ি পোস্টমর্টমের চেষ্টা, ক্রিমেশন তাড়াতাড়ি করে ফেলা, মা বাবার সাথে খারাপ ব্যবহার, বিভিন্ন রকম আজগুবি কথাবার্তা বলা, সঞ্জয় রায়কে বাইক প্রোভাইড করা, সঞ্জয় রায়দের মতো লোকেদেরকে এই ক্রমাগত আনাগোনার সুযোগ দেওয়া, আবার সেই লিঙ্ক করে দিচ্ছে। আগের দিন রাত্রেবেলাও এক ছাত্রী বলেছিলেন তিনিও বিশ্রাম নিচ্ছিলেন, কিন্তু সেখানে একজন মদ্যপ অবস্থায় ঢুকেছিল। কারা এরা? এই প্রশ্নগুলো থেকেই কিন্তু আমাদের এই লার্জার কনস্পিরেসির জায়গাটায়, কনস্পিরেসি মানে শুধুমাত্র একজনকে মারা হচ্ছে তা নয়, আমাকে দেখতে হবে ওখানে কোনো থ্রেট কালচার বা থ্রেট পারসেপশন আছে কি না। যে অনেক জায়গাতেই থাকে যে র্যাগিং কালচার, যে র্যাগিং কালচার আছে কি না এটা দেখতে হবে আমাকে। এই জায়গাগুলো আলোচনা করবার জন্যেই আমাদের ইনভেস্টিগেশনটা আরও কনক্লুসিভ হতে হবে। এবং যারা আন্দোলনকারীরা যে প্রশ্ন করছেন, সাধারণ মানুষ যে প্রশ্ন করছেন, একদম সঠিক প্রশ্ন করছেন যে এখানে হয়তো একাধিক মানুষ মিলে মেয়েটিকে হত্যা করেনি, কিন্তু সামথিং ফিশি হ্যাপেন্ড, সেটা জজ সাহেবও লিখে দিয়েছেন। কারণ তাদের বিহেভিয়ারগুলো খুব একটা সরলভাবে দেখা যাচ্ছে না।